তামিল সিনেমা মানে বিশেষ কিছু। আজকেও চলে এসেছি একটা ক্রাইম থ্রিলার মুভি নিয়ে। মুভির গল্পটা শুরু হয় খুব সাধারণভাবে, কিন্তু শেষে গিয়ে এমন একটা টুইস্ট রিভিল হয় যা দেখার জন্য আপনি মোটেই প্রস্তুত ছিলেন না। বলছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা পুত্তামে থান্ডারায়ের কথা। আজ কোনো স্পয়লার দেব না, সরাসরি চলে যাব মূল গল্পে। সিনেমার শুরুতেই আমরা রবি নামের এই লোকটিকে দেখতে পাই। সে একটা কলোনিতে একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। আত্মীয় স্বজন বলতে তার তেমন কেউই ছিল না। রবি চোখের একটা বিরল রোগে আক্রান্ত, যা তার জন্মগতভাবেই ছিল। সে শুধু সামনের দিকেই দেখতে পেত, আশেপাশে কিছু সে দেখতে পেত না। ছোটবেলায় সে ভাবতো সবাই বোধহয় এভাবেই দেখে, কিন্তু আসলে তার চোখে যে সমস্যা ছিল তা সে অনেক পরে গিয়ে টের পেয়েছে। এখানে যতটুকু দেখা যাচ্ছে রবি ঠিক ততটুকুই দেখতে পেত, আর এই বিরল রোগের কোনো চিকিৎসাও ছিল না। রবি প্রতিদিন তার ব্যালকনিতে দাঁড়িয়ে পাশের বাসার একটা মেয়ের দিকে নজর রাখত। এই মেয়েটার নাম শ্বেতা। শ্বেতা এখানে পরিবার ছাড়া একা থাকতো এবং একটা কর্পোরেট অফিসে সেক্রেটারি চাকরি করত। রবি যে শুধু শ্বেতার দিকেই নজর রাখতো তা নয়, আশেপাশের সবকিছুই খেয়াল করত। রবি যখন বারান্দায় দাঁড়িয়েছিল তখন পাশের বাসার এক লোক তাকে বলে, আপনি প্রতিদিন বাথরুমের পাশে দাঁড়িয়ে সিগারেট টানেন কেন? এখানে তো আরো লোক বাস করে। রবি লোকটার কথার কোনো উত্তর না দিয়ে সিগারেটটা ফেলে দেয়, আর সে চলেই যাচ্ছিল। ঠিক তখনই শ্বেতা বাইরে বেরিয়ে আসে তার পাখিগুলোকে খাবার দেবার জন্য। রবি শ্বেতার দিকেই তাকিয়েছিল, কিন্তু শ্বেতা সেটা বুঝতে পেরে যখন বারান্দার দিকে তাকায় তখন দেখে রবি সেখানে নেই। কারণ রবি ততক্ষণে জানালার আড়ালে চলে গিয়েছে আর সেখান থেকে দাঁড়িয়ে লুকিয়ে শ্বেতাকে দেখছে। শ্বেতার কিছুটা অস্বস্তি লাগলে সে ঘরের ভেতর চলে যায়। এরপর রবি রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে যখন সিঁড়ির নিচে আসে তখন দুজন মহিলা সেখানে বসে কথা বলছিল, কিন্তু রবি যেহেতু শুধু সামনের দিকেই দেখতে পেত তাই সে মহিলাদেরকে দেখতে পায় না, আর তাদের সাথে ধাক্কা লেগে যায়। মহিলাগুলো বলে, এত বড় একজন মানুষ চোখে দেখো না? রবি বলে, আপনারা রাস্তায় বসে আছেন কেন? তারপর রবি তার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। সে বাইক চালায় খুব সাবধানে, কারণ সে শুধু সামনেই দেখতে পেত, আশপাশটা দেখতে পেত না। অফিসে যাওয়ার আগে রবি চলে যায় একটা হসপিটালে চোখটা পরীক্ষা করানোর জন্য। সেখানে থাকা আই স্পেশালিস্ট তার চোখটা পরীক্ষা করে জানায়, তোমার চোখের সমস্যাটা খুব রেয়ার, একে টানেল ভিশন বলে। কতদিন ধরে তোমার এই সমস্যা? রবি জানায়, আমার ছোটবেলা থেকেই এই সমস্যা। প্রথমে তো আমি বুঝতে পারিনি, আমি ভাবতাম সবাই বুঝি এতটুকুই দেখতে পায়। ডাক্তার জানতে চায়, এর আগে আর কোনো ট্রিটমেন্ট করিয়েছো? রবি বলে, ছোটবেলায় গ্রামের একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, তিনি একটা ড্রপ দিয়েছিলেন। ডাক্তার আরো জানতে চায়, তোমার পরিবারের আরো কারো এই সমস্যা রয়েছে? রবি বলে, জানি না, কারণ আমি অনাথ, আমি অনাথাশ্রমে বড় হয়েছি। ডাক্তার বলে, ঠিক আছে, তোমার আরেকটা টেস্টের রিপোর্ট দুপুরে দেবে, তুমি তখন এসে সেটা নিয়ে যেও আর আমার সাথে দেখা করে যেও। এরপর সিন চেঞ্জ হয়, আমরা অনু নামের এই মেয়েটিকে দেখতে পাই। সে একটা ব্যাংকের কাস্টমার কেয়ার সার্ভিসে কাজ করত। সে একজন কাস্টমারকে ফোন করে জানায় তার ক্রেডিট কার্ডের টাকা জমা দেওয়ার ডিউ ডেট পার হয়ে গিয়েছে। সে যদি চায় তাহলে ব্যাংক থেকে কাউকে পাঠানো হবে ক্যাশ কালেকশনের জন্য। লোকটা বলে, ঠিক আছে, কিন্তু 9:30টার পরে আমি আর বাসায় থাকবো না, আপনারা যাকেই পাঠাবেন 9:30টার মধ্যে পাঠাবেন। অনু লোকটার ঠিকানা রবিকে দেয়। রবি এই ব্যাংকেই চাকরি করে, সে ক্রেডিট কার্ডের ক্যাশ কালেকশনের কাজ করত। ঠিকানাটা নিয়ে রবি চলে যায় সেই লোকটার বাসায়, কিন্তু সে যেহেতু বাইক খুব আস্তে চালাতো তাই তার দেরি হয়ে যায়। রবি যখন লোকটার বাসায় গিয়ে পৌঁছায় তখন অলরেডি লোকটা সেখান থেকে চলে গিয়েছে আর বাসায় তালা দেওয়া ছিল। রবি লোকটাকে ফোন করে। লোকটা বলে, আমি তো 9:30টার মধ্যে আসতে বলেছিলাম, আপনারা তো দেরি করে ফেলেছেন, এখন তো আমি আসতে পারবো না। রবি আর কি করবে, সে অফিসে ফিরে যায়। অফিসে ফিরলে রবির বস রবিকে অনেক বকাঝকা করে, কারণ লোকটার ঠিকানা অফিসের খুব কাছেই ছিল। রবি কেন এত দেরি করে গেল? অনু বলে, স্যার দোষটা আমার, আমি রবিকে ঠিকানাটা দিয়েছিলাম 9টার সময়। যা শুনে বস বলে, এত কাছে একটা ঠিকানায় যেতে আধা ঘন্টা সময় কেন লাগলো? সেখানে তো সময়ের আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল। রবি এই কথার কোনো উত্তর দেয় না, আর আমরা বুঝতে পারি তার চোখে যে সমস্যা রয়েছে তা সে কাউকেই বলেনি, এমনকি তার অফিসের কলিগরাও সেটা জানতো না। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে রবি অনেক রিকোয়েস্ট করে তার বসের কাছ থেকে দুপুরবেলা 2 ঘন্টার জন্য ছুটি নেয়, কারণ তার হসপিটালে যেতে হবে। হসপিটালে পৌঁছালে ডাক্তার রিপোর্ট দেখে বলে, আমি যা ভেবেছিলাম তার থেকেও খারাপ অবস্থা, ধীরে ধীরে তোমার দৃষ্টিশক্তি আরো কমে যাবে আর তুমি এক পর্যায়ে চোখে কিছুই দেখতে পাবে না। আর এটার একমাত্র চিকিৎসা হচ্ছে আই ট্রান্সপ্লান্ট করা, এছাড়া আর কোনো চিকিৎসা নেই। তুমি চাইলে অন্য কোনো ডাক্তারের অপিনিয়নও নিতে পারো, আর যদি আমাদের হসপিটালে আই ট্রান্সপ্লান্ট করাতে চাও তাহলে তোমার 3,20,000 টাকা দিতে হবে। এরপর ডাক্তার তাকে কিছু ওষুধ লিখে দেয়, আর ডাক্তার তাকে বাইক চালাতেও নিষেধ করে। হসপিটাল থেকে বেরিয়ে রবি অফিসে চলে আসে। কালেকশন করা টাকাগুলো
সে অনুকে দেয়, কিন্তু কোনো কথা বলে না, মাথা নিচু করে সেখান থেকে চলে যায়, কারণ সে খুব চিন্তিত ছিল। তার কাছে অপারেশন করার জন্য এত টাকা ছিল না। আর এই ব্যাপারটা অনুও খেয়াল করে। আসলে অনু মনে মনে রবিকে খুব পছন্দ করত। অফিস থেকে বেরিয়ে রবি যখন রাস্তা পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তখন সেখানে সে একটা অন্ধ মেয়েকে দেখতে পায়। মেয়েটা রবিকে রাস্তা পার করে দিতে বলে। রবি মেয়েটাকে রাস্তা পার করে দেয়। আর রবি ভাবছিল কিছুদিন পর তার অবস্থাও এইরকমই হবে। রবি মন খারাপ করে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পথে বাড়িওয়ালি আন্টি তাকে জিজ্ঞেস করে, এই মাসের ভাড়াটা তো দিলে না? রবি জানায়, এখনো বেতন পাইনি, বেতন পাওয়া মাত্রই আপনার ভাড়া দিয়ে দেব। মাসের 8 তারিখ হয়ে গিয়েছে, কিন্তু অফিস থেকে এখনো তার বেতন দেয়নি। সবকিছু মিলিয়ে রবি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। কারো কাছ থেকে যে সাহায্য নেবে বা কারো কাছে তার সমস্যার কথা শেয়ার করবে সেই রকম কেউ রবির ছিল না। চা এবং সিগারেট হাতে রবি ব্যালকনিতে দাঁড়িয়েছিল আর এসব কথাই ভাবছিল। আর তখন সে দেখতে পায় সামনের বাসার সেই মেয়েটি, অর্থাৎ সে তার কাছে একটা লোক এসেছে, মধ্যবয়সী একটা লোক, তার হাতে একটা গিফটের প্যাকেট। গিফটটা দিয়ে লোকটা চলেই যাচ্ছিল, কিন্তু সে তার লোকটাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। এরপর সে ঘরে ফিরে আসে আর দেয়ালে একটা গোল দাগ দেয় আর তার উপরে আজকের ডেট লিখে রাখে। আসলে আমরা যখন একটা গোল ফুটোর মধ্যে দিয়ে দেখি, যতটুকু দেখতে পাই রবি ঠিক ততটুকুই দেখতে পেত। আর ধীরে ধীরে সেই সার্কেলটাও ছোট হয়ে আসছিল। আর যখন থেকে রবি সেটা টের পায়, তখন থেকে সে দেয়ালে একটা সার্কেল টেনে সেখানে ডেট লিখে রাখতে শুরু করে। আর সেখানে দেখা যায় রবির দৃষ্টিশক্তির সাথে সাথে দেয়ালের সার্কেলগুলো ছোট হচ্ছে। এরপর দিন অফিসে যাওয়ার সময় অটোতে অনুর সাথে দেখা হয়। অনু জিজ্ঞেস করে, তুমি বাইকে করে অফিসে যাচ্ছ না যে? রবি জানায়, কিছুদিন ধরে আর বাইক চালাচ্ছি না। আসলে রবির সমস্যার কথা অনুও জানতো না। সে খুব সাবধানে তার সমস্যার কথা সবার কাছ থেকে লুকিয়ে রাখতো। এরপর রবি একজন ক্লায়েন্টের বাসায় যায়। এই লোকটি একা থাকতো। রবিকে দেখেই লোকটা জানতে চায়, তোমার চোখের কি অবস্থা, ডাক্তার কি বলেছে? আর আমরা বুঝতে পারি রবি শুধুমাত্র এই লোকটার সাথেই তার সুখ দুঃখের কথা শেয়ার করত। রবি জানায়, ডাক্তার বলেছে ধীরে ধীরে আমার দৃষ্টিশক্তি আরো কমে যাবে আর এক পর্যায়ে আমি আর কিছুই দেখতে পাবো না। এর জন্য ডাক্তার আমাকে অপারেশন করতে বলেছে। লোকটা বলে, ডাক্তার তো টাকা নেওয়ার জন্য কত কিছুই বলে, তুমি এত টেনশন করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। রবি প্রয়োজনীয় কাগজপত্রে লোকটা সই নিয়ে নেয় আর জিজ্ঞেস করে, আপনার ছেলে ফোন করেনি? সে জানায়, করেছিল, অ্যাকাউন্টে টাকা দিতে বলেছে। যা শুনে দুজনেই হেসে ফেলে। আসলে তারা দুজনেই নিজেদের দুঃখের কথাগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করত। এরপরের দিন অফিসের জানালা দিয়ে রবি দেখতে পায় অনুর কাছে একটা ছেলে এসেছে এবং তার সাথে কথা কাটাকাটি করছে। এক পর্যায়ে ছেলেটি অনুর হাতে থাকা পার্সটা কেড়ে নেয় আর সেখান থেকে টাকা বের করে সেগুলো নিয়ে চলে যায়। রবি তার অফিসে লোনের জন্য আবেদন করে, কিন্তু টাকার পরিমাণ শুনে তার বস তাকে না করে দেয়। সেদিন দুপুরে লাঞ্চের পর অনু জিজ্ঞেস করে, তুমি এত টাকা দিয়ে কি করবে? তার কোনো উত্তর না দিয়ে রবি জিজ্ঞেস করে, আজ যে ছেলেটিকে তোমার সাথে দেখলাম সে কে? অনু জানায়, সে আমার ছোট ভাই, আগে অটো চালাতো, এখন কিছুই করে না। যখনই টাকার প্রয়োজন হয় তখনই আমার কাছ থেকে এসে জোর করে নিয়ে যায়। রবি বলে, তোমার বাবা কিছু বলে না? অনু জানায়, আমার বাবা বেঁচে নেই। এরপর সে রবিকে একটা ঠিকানা দিয়ে বলে, আগামীকাল এখানে যেতে হবে কালেকশনের জন্য। অনুর কাছ থেকে কাগজটা নিয়ে রবি যখন বেরিয়ে যাচ্ছিল, তখন সে কাগজটা চোখের সামনে এনে দেখছিল। আর এই ব্যাপারটা অনু খেয়াল করে। অনু তার দিকে তাকিয়ে আছে এটা বুঝতে পেরে রবি সেখান থেকে বেরিয়ে যায়। সেদিন সে যখন অফিস থেকে বাড়ি ফিরে আসছিল, তখন সে দেখতে পায় সে তার ঘর থেকে একটা ছেলে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এই ছেলেটিকে রবি এর আগেও সে তার সাথে দেখেছিল। ছেলেটার হাব ভাব রবির কাছে একটু সন্দেহজনক লাগে, আর তাই সে বাড়ি ফিরে এসে সে তার ঘরের দিকে লক্ষ্য রাখতে শুরু করে। আর সে দেখতে পায় সেদিনের গিফট দেওয়া লোকটা একবার ঘরের ভেতরে যাচ্ছে, একবার বাইরে বেরিয়ে আসছে। ব্যাপারটা রবির কাছে সন্দেহজনক লাগে, আর তাই সে নিজের ঘর থেকে বেরিয়ে সে তার ঘরের সামনে চলে যায় আর দরজাটা নক করে। অনেকক্ষণ নক করার পর সেই লোকটা দরজা খোলে। রবি জিজ্ঞেস করে, শ্বেতা কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই। আর আপনি কে? এর উত্তরে লোকটা জানায় শ্বেতা বাড়ি নেই, গতকালই সে শহরের বাইরে গিয়েছে। রবি বলে, মিথ্যে বলছেন কেন? আমি তো কিছুক্ষণ আগেও শ্বেতাকে দেখলাম। লোকটা চুপ করেছিল আর তাই পাশ কাটিয়ে রবি ঘরের ভেতর ঢুকে যায়। লোকটা বলে, আমার নাম বিজয় প্রকাশ। আর আপনি? রবি বলে, আমি রবি, আমি পাশের বাসায় থাকি। শ্বেতা কোথায়? ওকে ডেকে দিন, ওর সাথে আমার কথা আছে। এর উত্তরে লোকটা আঙ্গুল উঠিয়ে ঘরের ভেতরটা দেখিয়ে দেয়। রবি সেখানে চলে যায় আর সেখানে গিয়ে সে যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ঘরের মেঝেতে শ্বেতা পড়েছিল মৃত অবস্থায়, তাকে কেউ ভয়ঙ্কর ভাবে শেষ করে দিয়েছে। বিজয় প্রকাশ বলে, আমি কিছু করিনি, কিছুদিন আগে ওর সাথে আমার পরিচয় হয়েছে। আর যখন ওর সাথে ফোনে কথা হচ্ছিল তখন আমার মনে হয়েছে সে কিছু একটা নিয়ে খুব ডিস্টার্বড। আমার মনে হয়েছিল সেটা কিছু একটা করে ফেলবে, আর তাই আমি এখানে চলে এসেছিলাম। আর এসেই ওকে এখানে মৃত অবস্থায় দেখতে পাই। রবি জানতে চায়, আপনার কথা আমি কিভাবে বিশ্বাস করব? বিজয় বলে, বিশ্বাস করতে হবে না, কারণ এই কাজটা যদি আমি করতাম তাহলে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না আর এত স্বাভাবিকভাবে আপনার সাথে কথাও বলতে পারতাম না। রবি জানতে চায়, তাহলে এখন আমি কি করব? বিজয় বলে, আপনার কিছুই করতে হবে না, আপনি এখান থেকে চলে যান। আর এইখানে কি হয়েছে কাউকে কিছু বলার দরকার নেই, আমি সামলে নেব। রবি বলে, আমি মিথ্যা বলবো কেন? বিজয় বলে, মিথ্যা বলবেন কেন? আপনি শুধু মুখটা বন্ধ রাখবেন, আর এর জন্য আমি আপনাকে অনেক টাকা দেব।
টাকার কথা শুনে এবার রবি একটু চুপ হয়ে যায়। সে কি করবে ভাবতে শুরু করে, কারণ তার টাকার অনেক প্রয়োজন ছিল। আর তাই সে রাজি হয়ে যায়। আর সেদিন রবি চলে যায়। তারপরের দিন সকালে সে যখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সে তার বাড়ির সামনে পুলিশ দেখতে পায়। সে নিচে নেমে গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ ইনভেস্টিগেশন করা দেখে। আর তারপর খুব স্বাভাবিকভাবে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পথে সে সেই ক্লায়েন্টের বাসায় যায়, যার সাথে সে সবকিছু খুলে বলতো। গতকাল রবির সাথে কি কি হয়েছে সবকিছু সে তার ক্লায়েন্টকে খুলে বলে। রবি বলে, আমি যদি মুখ বন্ধ রাখি তাহলে ওই লোকটা আমাকে বলেছে অনেক টাকা দেবে, আর আমার টাকার যে খুব প্রয়োজন সেটা তো আপনি জানেন। সেদিন সন্ধ্যায় যে আমি সেতার বাড়িতে গিয়েছিলাম সেটা মনে হয় কেউ দেখেনি। রবির ক্লায়েন্ট জানতে চায় তুমি তার সাথে কিভাবে যোগাযোগ করবে। রবি জানায় ওই লোকটা আমার ফোন নাম্বার নিয়ে গিয়েছে, বলেছে আমার সাথে যোগাযোগ করবে। রবির ক্লায়েন্ট হেসে ফেলে আর বলে, তুমি একজন কিলারকে এতটা কিভাবে বিশ্বাস করছো? রবি বলে, লোকটাকে দেখে মনে হয় না ও কিছু করেছে, আর তাছাড়া পুলিশ তো খুঁজে বের করবেই। আর মাঝখান থেকে যদি আমি টাকাটা পেয়ে যাই তাহলে তো আমারই উপকার হবে, আর এতে দোষের কি আছে? রবির ক্লায়েন্ট বলে, তুমি তো ডিসিশন নিয়েই ফেলেছো, এখন এটা ঠিক না ভুল সেটা জেনে কি হবে? রবি আসলে নিরুপায় ছিল। তার আসলে টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে ঠিক কাজ করছে না ভুল কাজ করছে সেটা বোঝার মতো অবস্থাও তার ছিল না। অন্যদিকে দেখা যায় পুলিশ রবিদের এলাকায় এসে ইনভেস্টিগেশন করছে, কিন্তু কেউই সেটা সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারছিল না। সেদিন দুপুরবেলা রবি যখন অফিসে লাঞ্চ করছিল তখন বিজয় প্রকাশ তাকে ফোন করে এবং তার সাথে দেখা করতে চায়। বিজয় রবিকে একটা জায়গায় আসতে বলে। রবি তার খাবার না খেয়েই তাড়াতাড়ি উঠে চলে যায় আর সেই জায়গায় দাঁড়িয়ে বিজয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বিজয় সেখানে গাড়ি নিয়ে আসে এবং রবিকে তুলে নেয়। এরপর তারা একটা নির্জন জায়গায় চলে যায় আর সেখানে বিজয় তাকে ধন্যবাদ দেয় আর বলে, তোমার কত টাকা প্রয়োজন? এতক্ষণ রবি কিছুটা ভয় পাচ্ছিল, কিন্তু বিজয়ের কথা শুনে এখন কিছুটা আশ্বস্ত হয় এবং কিছুক্ষণ ভেবে বলে তার 3,20,000 টাকা প্রয়োজন। বিজয় 3,20,000 টাকার একটা চেক লিখে দেয় আর সেটা নিয়ে রবি সরাসরি চলে যায় ব্যাংকে এবং টাকাগুলো ক্যাশ করে নেয়। এবং সে যে বিজয়ের কাছ থেকে টাকা নিয়েছে সেটা আবার ফোন করে সে তার ক্লায়েন্টকে জানায়। বিজয় টাকাটা তুলে নিয়ে যখন বাড়ি ফিরে আসছিল তখন সে দেখতে পায় তাদের এলাকায় যে মহিলাটা লন্ড্রির কাজ করতো তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে আর জিজ্ঞেস করছে তার কাছে মেয়েটা কোনো কিছু আয়রন করতে দিত কিনা। মহিলা জানায় সে তা কখনোই তার দোকানে আসেনি। পুলিশ চলে গেলে আমরা মহিলার আচরণ দেখে বুঝতে পারি মহিলা মিথ্যে কথা বলছে। এরপর রবি চলে যায় হসপিটালে টাকা জমা দেওয়ার জন্য, কিন্তু টাকা জমা দিতে গিয়ে সে জানতে পারে তার অপারেশনের জন্য মোট 4,80,000 টাকা লাগবে। কিন্তু রবি বলে, ডাক্তার তো আমাকে বলেছে 3,20,000 টাকা লাগবে। তখন কাউন্টারে থাকা মেয়েটা বলে, অপারেশন ছাড়াও আনুষঙ্গিক কিছু খরচ রয়েছে, যেমন ওষুধপত্র, হসপিটালের বিল ইত্যাদির জন্য সবকিছু মিলিয়ে 4,80,000 টাকা লাগবে। এবার রবি বিপদে পড়ে যায়। সে তো মাত্র 3,20,000 টাকা নিয়েছে। হসপিটাল থেকে বেরিয়ে সে আবারও বিজয়কে ফোন করে আর তাকে জানায় তার আরো কিছু টাকা লাগবে। এবার বিজয় প্রকাশ কিছুটা বিরক্ত হয় আর বলে, তুমি যা টাকা চেয়েছিলে আমি তোমাকে তাই দিয়েছি, এর চাইতে বেশি আমি তোমাকে দিতে পারবো না। রবি বলে, ঠিক আছে, আর সে ফোনটা রেখে দেয়। রবির খুব অসহায় লাগছিল, সে কি করবে বুঝতে পারছিল না, আর তাই সে সারাদিন বৃষ্টির মধ্যে রাস্তায় ঘুরতে থাকে। একসময় রবি বাড়ি ফিরে আসে, তখন সেই স্টে করা দোকানের মহিলা তার কাছে আসে আর বলে, মেয়েটা অনেক ভালো ছিল স্যার, আমার কাছে মেয়েটার জামাগুলো রয়ে গিয়েছে, সে নিতে পারেনি। আপনি তো তাকে চিনতেন, বেশ কয়েকবার তার সাথে আপনাকে আমি দেখেছি। মেয়েটা যেদিন মারা গেল সেদিনও আমি আপনাকে তার ঘরের কাছে দেখেছিলাম। মহিলা আরো বলে, মেয়েটার মনে হয় কেউই নেই, কারণ তার লাশ কেউই নিতে আসেনি। রবি বলে, আমাকে তুমি দেখোনি, হয়তো অন্য কেউ ছিল। রবির কথা শুনে মহিলা কিছুটা চিন্তিত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাবার সময় মহিলা বারবার কি যেন ভাবছিল আর রবি তার বারান্দা থেকে দাঁড়িয়েও সেটা দেখতে পায়। এরপর রবি যখন বসে বসে ভাবছিল কিভাবে বাকি টাকাটা জোগাড় করা যায়, তখন সে পাশের বাসা থেকে সে তার পাখিগুলোর কিচিরমিচির শুনতে পায়। আসলে সে তা মারা যাওয়ার পর থেকে পাখিগুলোকে কেউ আর খাবার দেয়নি। রবির তখন মনে পড়ে সে তা প্রতিদিনই তার পাখিগুলোকে খাওয়াতো, আর তাই সে তার নিজের ঘর থেকে কিছু চাল নিয়ে পাখিগুলোকে খেতে দেয়। তারপরের দিন একজন কনস্টেবল আসে রবির কাছে জিজ্ঞাসাবাদের জন্য। রবির কাছে জানতে চায় তার নাম এবং সে কি কাজ করে এইসব। কথা বলতে বলতে কনস্টেবল রবির ঘরে ঢুকে যায় এবং বারান্দায় চলে যায়। সে তার ঘরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে তো তুমি দেখেছো? রবি বলে, দেখেছি, কিন্তু মেয়েটাকে আমি চিনতাম না, কখনো কথা হয়নি। কনস্টেবল জানতে চায়, তুমি অফিস থেকে কখন ফেরো? রবি বলে, সেটার কোনো নির্দিষ্ট টাইম নেই, আমার যখন কালেকশন করা শেষ হয় তখন ফিরি। কনস্টেবল আরো জানতে চায়, মেয়েটা যেদিন মারা গিয়েছিল সেদিন তার বাড়ির আশেপাশে অথবা তার বাসায় কাউকে আসতে দেখেছিলে? রবি জানায়, না, কাউকে দেখিনি। কনস্টেবল চলেই যাচ্ছিল, আর তখন রবির হঠাৎ করে সেই ছেলেটার কথা মনে পড়ে যে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে চলে গিয়েছিল। সে কনস্টেবলকে ডেকে বলে সে ছেলেটার কথা। কনস্টেবল রবির স্টেটমেন্ট নেওয়ার জন্য তাকে থানায় নিয়ে যায়। থানায় গেলে পুলিশ ইন্সপেক্টর তাকে একটা ছেলেকে দেখায় আর বলে, দেখো তো এই ছেলেটা কিনা? রবি বলে, হ্যাঁ, এই ছেলেটাই তো, একেই আমি সেদিন দেখেছিলাম। কনস্টেবল জানায় এই ছেলেটার নাম অরুণ, সে তার সাথে করে উকিল নিয়ে এসেছে এবং স্টেটমেন্টে বলেছে সে তার সাথে তার কোনো রকম যোগাযোগ ছিল না, এমনকি সে তার মৃত্যুর দিনও ছেলেটা তার বাড়িতে যায়নি। এরপর কনস্টেবল আরো জানায় সেদিন
সে তাকে একটা আননোন নাম্বার থেকে মেসেজ করা হয়েছিল এবং সেখানে লেখা ছিল এটা আমার নতুন নাম্বার। এই নাম্বারটা 2-1 দিন আগেই কেনা হয়েছিল। রবি সেখানে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। সে ইন্সপেক্টরকে জানায় আমি ওই ছেলেকে 3-4 বার সে তার বাড়িতে দেখেছি এবং আমার দেখে মনে হয়েছে তাদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। ইন্সপেক্টর জানায় ঠিক আছে, তুমি তোমার স্টেটমেন্ট দিয়ে যাও। রবি তার স্টেটমেন্ট দিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পথে বারবার রবি বিজয় প্রকাশকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোন নাম্বারটা বন্ধ আসছিল। রবি বিজয় প্রকাশকে চিনতো না এবং সে কোথায় থাকে কিছুই সে জানতো না, শুধুমাত্র তার কাছে তার ফোন নাম্বারটাই ছিল। আর তাই পরের দিন সে অনুর কাছে সাহায্য চায়। অনুকে বলে একটা লোকের ঠিকানা খুঁজে দিতে হবে। লোকটার নাম বিজয় প্রকাশ, বয়স 40+ হবে। সে কোনো একটা প্রাইভেট ফার্মের সাথে যুক্ত আছে। রবি সারাদিন সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকতো যেখানে তার বিজয় প্রকাশের সাথে দেখা হয়েছিল। আর সেই সময় একজন অন্ধ ব্যক্তি এসে তার কাছে সাহায্য চায়। আর এটা দেখে রবি আরো ভেঙে পড়ে, কারণ কিছুদিনের মধ্যে তার অবস্থাও এইরকমই হবে। রবির সমস্ত আশাই শেষ হয়ে গিয়েছিল। সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। আর সেই সময় তার সাথে দেখা করার জন্য একটা লোক তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এই লোকটা এসেছে অরুণের উকিলের পক্ষ থেকে। লোকটা রবিকে অনুরোধ করে আর বলে রবি যেন কোর্টে গিয়ে বলে সে দূর থেকে দেখেছিল, অরুণকে সে ঠিক মতো চিনতে পারেনি। রবি তার কথা মানছিল না, আর তাই সেই লোকটা উকিলের সঙ্গে রবিকে কথা বলিয়ে দেয়। উকিল বলে দেখো রবি, তুমি নিজে থেকে এসে সাক্ষী দিয়েছো, এরপর কিন্তু পুলিশই তোমাকে ধরবে, তোমাকে সন্দেহ করে কোন একটা কেসে ফাঁসিয়ে দেবে। এর চেয়ে তুমি আমাদের কথা শোনো, তুমি লাভবান হবে। রবি একটু চিন্তা করে বলে আচ্ছা ঠিক আছে, কত টাকা দেবেন? উকিল বলে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলো আর টাকাটা ফিক্সড করে নাও। অ্যাসিস্ট্যান্ট তাকে 50,000 টাকা দেওয়ার কথা বলে, যা শুনে রবি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। পরের দিন রবি পুলিশ স্টেশনে যায় এবং ইন্সপেক্টরের সাথে দেখা করে আর বলে স্যার, আমি নিজে থেকে এসে সাক্ষী দিয়েছি আর একটা লোকও এগিয়ে আসেনি, আমি এসেছি, এখন কি আপনারা আমাকেই ফাঁসিয়ে দেবেন? ইন্সপেক্টর বলে এসব কথা তোমাকে কে বলেছে? আমি নিজে দায়িত্ব নিচ্ছি তোমার সেফটির, তুমি একদম চিন্তা করো না। এরপর রবি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে অনুকে ফোন করে। অনু জানায় বিজয় প্রকাশ নামে 13 জন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে। অনুর কাছ থেকে নাম্বার নিয়ে রবি প্রত্যেককে ফোন করে। মোট 12 জনকে ফোন করার পরেও সে বিজয় প্রকাশ নামের কাউকেই পায় না। 13তম নাম্বারে ফোন করে সে বিজয় প্রকাশকে পায়। আসলে সেটা ছিল প্রকাশ গ্রুপের ল্যান্ডলাইন নাম্বার। বিজয় প্রকাশের সাথে তার কথা হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ বিজয় প্রকাশের সাথে দেখা করতে এসেছে। আসলে সেটা ছিল বিজয় প্রকাশের পার্সোনাল সেক্রেটারি। পুলিশ জানতে চায় সেটা তো আপনার পার্সোনাল সেক্রেটারি ছিল, তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? আপনারা তো একসাথে দেশের বাইরেও যেতেন। বিজয় জানায় আমরা অফিসিয়াল কাজে যেতাম, এখানে পার্সোনাল কোনো কিছু ছিল না। পুলিশ বলে কিন্তু আপনাদের কল রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি দিনের মধ্যে 10 থেকে 15 বার আপনার শ্বেতার সাথে কথা হতো এবং কলগুলো আপনিই করতেন। বিজয় প্রকাশ তখন রেগে যায় আর বলে আমি আমার পার্সোনাল সেক্রেটারিকে কল করতেই পারি। পুলিশ আর কিছু বলার আগে বিজয়ের একটা ফোন আসে আর বিজয় সেখান থেকে উঠে চলে যায়। আর তখন পুলিশ দুজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ইন্সপেক্টর জানতে চায় বিজয় ছাড়াও আরো একটা নাম্বার থেকে শ্বেতার নাম্বারে কল আসতো, সেটা কার নাম্বার ছিল? কনস্টেবল জানায় সেই নাম্বারটা শ্বেতার নামে রেজিস্ট্রেশন করা ছিল। আর পুলিশের উপর থেকে ক্যামেরাটা সরালে আমরা দেখতে পাই পাশের ঘর থেকে বসে বসে রবি এই সব কথাগুলোই শুনছিল। আসলে সে বিজয় প্রকাশের সাথে দেখা করতে এসেছিল। এরপর পুলিশ চলে গেলে বিজয় প্রকাশ রবিকে জিজ্ঞেস করে পুলিশের কাছে গিয়ে সাক্ষী দিতে তোমাকে কে বলেছে? রবি জানায় আমি আসলে আপনার নামটাই বলতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার মনে পড়লো আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি, আর তাই আপনাকে বাঁচাতে আমি ওই ছেলেটার নাম নিয়েছি। ওই ছেলের পরিবারও অনেক ধনী, আমাকে অনেক টাকা দিতে চেয়েছে, কিন্তু আমি ভাবলাম টাকা নেওয়ার আগে আপনার সাথে পরামর্শ করে নেই। বিজয় আর কথা বাড়ায় না, 2 লাখ টাকার একটা চেক লিখে রবিকে দিয়ে দেয় আর বলে সেদিন আসলে আমি তোমাকে 5 লাখ টাকাই দিতে চেয়েছিলাম। এরপর রবি সেই টাকাটা ভাঙিয়ে হসপিটালে চলে যায় টাকা জমা দেওয়ার জন্য। পুরো টাকাটা জমা দেওয়ার পর হসপিটাল থেকে তাকে একটা রিসিট দেওয়া হয় আর সেখানে তার সিরিয়াল নাম্বার ছিল 331, যা দেখে রবি জানতে চায় এটা কিসের নাম্বার। মেয়েটা বলে এটা আপনার সিরিয়াল নাম্বার। রবি অবাক হয়ে জানতে চায় তার মানে 330 জনের অপারেশন হওয়ার পর আমার অপারেশন হবে? মেয়েটা বলে হ্যাঁ। রবি জানতে চায় সেটাতে কতদিন লাগতে পারে? মেয়েটা বলে সেটা স্যার বলতে পারছি না, সেটা নির্ভর করে ডোনার পাওয়ার উপরে। 2 মাসও লাগতে পারে, আবার 2 বছরও লাগতে পারে। যা শুনে রবি উত্তেজিত হয়ে যায় আর চিৎকার করতে থাকে। তখন একটা ছেলে এগিয়ে আসে আর তাকে শান্ত করে আর বলে স্যার এটা হসপিটালের নিয়ম, এখানে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। আপনি চাইলে আমি আপনার আর্জেন্ট অপারেশনের ব্যবস্থা করে দিতে পারি, আপনি টাকা নিয়ে আসুন, আমি এখনই অপারেশনের ব্যবস্থা করে দিচ্ছি। রবি এর কোনো উত্তর দেয় না, সে এত টাকা কোথা থেকে পাবে? সে মন খারাপ করে হসপিটাল থেকে বেরিয়ে আসে। সে যখন হসপিটাল থেকে বেরিয়ে আসছিল তখন পথে বসে থাকা একটা লোকের গায়ে রবির ধাক্কা লাগে আর দূর থেকে কনস্টেবল সেটা দেখতে পায়। বাড়ি ফিরে আসলে বাড়িওয়ালি তাকে জানায় সামনের মাস থেকে তার বাসাটা ছেড়ে দিতে হবে, কারণ তার এক আত্মীয় এখন থেকে এখানে থাকবে। পরদিন অফিসে গিয়ে রবি চাকরিটা ছেড়ে দেয় আর এতে অনুর অনেক মন খারাপ হয়। তার বসও অবাক হয় আর জিজ্ঞেস করে তোমাকে লোন দিইনি বলে কি রাগ করে চাকরিটা ছেড়ে দিচ্ছ? রবি বলে সেরকম কিছু নয়, আমি আর চাকরি করব না, আমার শরীরটা ভালো নয়। সেখান থেকে বেরিয়ে সে বাড়ি ফিরে আসে আর সেখানে এসে দেখতে পায় পুলিশ তার জন্য অপেক্ষা করছিল। রবিকে দেখে পুলিশ ইন্সপেক্টর জানতে চায় তোমার চোখে কি কোনো সমস্যা রয়েছে, তুমি কি কোনো ট্রিটমেন্ট করাচ্ছ? এবার রবি একটু ঘাবড়ে যায়। সে বলে আমি শুধু সোজা দেখতে পাই,
কিন্তু আমি চোখে ঠিক মতোই দেখতে পাই। আর সেদিন আমি যা দেখেছি এবং বলেছি সেটা সত্যি ছিল। পুলিশ বলে ঠিক আছে, তুমি কোর্টে শুনানির আগে কোনো রকম ট্রিটমেন্ট করিও না। আর এটা বলে পুলিশ চলে যায়। বাড়ি ফিরে আসার পথে রবি দেখতে পায় সে তার পাখি দুটো মারা গিয়েছে। এরপর রবি অরুণের উকিলকে ফোন করে এবং তাদের সাথে দেখা করে। সেখানে অরুণের উকিল তাকে বলে, আমরা আপনাকে 5 লাখ টাকা দেব, কিন্তু এখন 1 লাখ টাকা দেব আর বাকি টাকা আমরা কোর্টে শুনানির দিন দেব। রবির আর কোনো উপায় ছিল না, সে এটাতেই রাজি হয়ে যায়। সে বলে সেদিন সে অরুণকে দেখেছিল। রাগ করে সে তার ঘর থেকে বেরিয়ে আসছিল আর তখন শ্বেতা দরজায় দাঁড়িয়েছিল। এটা শুনে তো অরুণের বাবা এবং উকিল খুশি হয়ে যায়, কারণ অরুণ যখন বেরিয়ে আসছিল তখন শ্বেতা বেঁচে ছিল। এটা শুনে উকিল বলে, তাহলে তো আর কোনো কথাই থাকলো না, তুমি কোর্টে এটাই বলে দিও আর বাকিটা আমরা সামলে নেব। এরপর রবি যখন বেরিয়ে যায় তখন তার অনুর সাথে দেখা হয়। সে অনুকে জিজ্ঞেস করে, তুমি এই সময় এখানে কেন, তুমি অফিসে যাওনি? অনু বলে, আমার চাকরিটা চলে গেছে, আসলে সেদিন বিজয় প্রকাশের নাম্বারটা তোমাকে বের করে দেওয়ার কথা বস জেনে গিয়েছে আর তাই আমার চাকরিটা চলে গেছে। এটা বলে অনু হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। অনুর অবস্থা দেখে রবির খুব খারাপ লাগে, তার জন্যই আজকে অনুর এই অবস্থা। অনু চলে গেলে রবি একা একা দাঁড়িয়েছিল আর তখন একটা লোক গাড়ি দিয়ে যাওয়ার সময় একটা ব্যাট দিয়ে রবির মাথায় আঘাত করে আর এতে করে রবির মাথা ফেটে যায় আর সে সেই অবস্থায় বিজয় প্রকাশের অফিসে যায় আর বলে, এটা কে করেছে আমি জানি না, আমি জানতেও চাই না। অরুণের বাবা কোনো কারণ ছাড়াই আমাকে 5 লাখ টাকা অফার করেছে, আমার মনে হয় তোমারও এর থেকে বেশি দেওয়া উচিত। বিজয় বলে, আমি সেটাকে মারিনি, এটা আমি প্রমাণ করে দিতে পারবো। রবি বলে, সেটা হয়তো তুমি পারবে, কিন্তু ততদিনে তোমার মান সম্মান বলে আর কিছু থাকবে না, সবাই তোমার ব্যাপারে জেনে যাবে। একবার ভেবে দেখো, তোমার 8 বছরের একটা মেয়ে রয়েছে, তোমার স্ত্রী রয়েছে, তারা যখন জানবে তখন কেমন হবে। বিজয় বলে, ঠিক আছে, তুমি কত টাকা চাও? রবি বলে 25 লাখ। যা শুনে বিজয় প্রকাশ অনেক ক্ষেপে যায় আর বলে, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? এরপর আমরা আসল ঘটনা জানতে পারি। আসলে বিজয় প্রকাশের সাথে সে তার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। সম্পর্কটা শারীরিক পর্যায়ে পৌঁছে গিয়েছিল আর সেটা রবি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। এরপর সিন চেঞ্জ হয়। আমরা কোর্টরুম দেখতে পাই, অরুণকে জেরা করা হচ্ছিল। ফরেনসিক টিমের রিপোর্ট অনুযায়ী সে তাকে প্রথমে পেটে এবং গলায় আঘাত করা হয় আর এই অবস্থায় সে প্রায় আধা ঘন্টা পড়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে তার মৃত্যু হয়। মার্ডার ওয়েপন হিসেবে ব্যবহার করা হয়েছে একটা 4 ইঞ্চির চাকু। উকিল অরুণের কাছে জানতে চায়, তোমার সাথে সে তার কি সম্পর্ক ছিল? অরুণ জানায়, শুধু ফ্রেন্ডশিপ ছিল, তাছাড়া আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। সেদিনও সেজন্য আমি সে তার কাছে গিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে সেটা আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, কিন্তু আমি সে তাকে বিয়ের কথা কখনোই ভাবিনি, তাই আমি রাজি হচ্ছিলাম না। এক পর্যায়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর আমি রাগ করে তার ঘর থেকে বেরিয়ে চলে যাই। উকিল বলে, পুলিশের কাছে দেয়া বয়ান অনুযায়ী আপনি তো সেটাকে চেনেনই না, আর এখন বলছেন সে আপনাকে বিয়ে করতে চাইছিল? অরুণ বলে, সেটা ভয় বলেছিলাম। উকিল বলে, আপনি যে এখনো ভয়ে কথা বলছেন না তার কি নিশ্চয়তা আছে? আসলে আপনি সেটাকে ইউজ করেছিলেন, ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে চাইছিলেন, কিন্তু সেটা আপনাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল আর সেটা আপনার পছন্দ না হয় তাকে মেরে আপনার রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। এরপর সাক্ষী হিসেবে রবিকে ডাকা হয়। রবি বলে, অরুণকে সে তার সাথে বেশ কয়েকবারই দেখেছে আর ঘটনার দিন সে যখন বাড়ি ফিরছিল তখন সে তার ঘর থেকে অরুণকে বেরিয়ে যেতে দেখেছে। উকিল জানতে চায়, আপনি সেটাকে দেখেননি? রবি বলে, না তো, সেটাকে তো দেখিনি। যা শুনে অরুণের উকিল সহ অরুণের বাবা সবাই তো অবাক হয়ে যায়, কারণ এই কথা বলার জন্য রবি তাদের কাছ থেকে টাকা নিয়েছিল। তাহলে এখন কেন রবি অন্য কথা বলছে? এরপর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই বিজয় প্রকাশ সেদিন রবিকে 25 লাখ টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু সে একটা শর্তও দিয়েছিল। সে বলেছিল অরুণকে ফাঁসিয়ে দিতে আর তারপর রবিকে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। রবি সেই কথা মতোই কাজ করে। অরুণের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। রবি কোর্টরুম থেকে বেরিয়ে আসার সময় 1 লাখ টাকা অরুণের উকিলের কাছে ফেরত দিয়ে দেয় আর তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে অরুণ টাকা এবং কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল আর হঠাৎ করেই তার ড্রয়ার খুলে একটা ফোন পায়। ফোনটা অন করতেই আমরা যা দেখি তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না, আর এইখানেই আসে মুভির আসল টুইস্ট। ফোনে আমরা শ্বেতা এবং রবির একটা ছবি দেখতে পাই আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে অনেক আগে থেকে রবির সাথে শ্বেতার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, তারা একজন আরেকজনকে ভালোবাসতো। একদিন তারা দুজন বিচে ঘুরতে গিয়েছিল আর সেইখানেই শ্বেতা প্রথম জানতে পারে রবির চোখের সমস্যার কথা। কথাটা জানতে পারার পর শ্বেতা খুব রেগে যায় আর বলে, এই কথাটা তোমার অনেক আগেই বলা উচিত ছিল, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে সে রবিকে অ্যাভয়েড করতে শুরু করে, এমনকি দেখা হলে ভালো করে কথাও বলতো না। এরপর সে তা অরুণের সাথে মেলামেশা শুরু করে, এমনকি অরুণ ঘন ঘন সে তার বাসায়ও আসতে শুরু করে, আর এই সব কিছুই রবি খেয়াল করছিল। সেদিন যখন অরুণ রেগে গিয়ে সে তার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন রবি সেখানে ছিল। এরপর রবি সে তার সাথে কথা বলার জন্য তার ঘরে যায়। সেটা বলে, দেখো রবি, আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু এখন আমার অফিসের এমডির সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমরা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছি, কারণ অরুণ এখন
এখন আর আমাকে বিয়ে করতে চাইছে না, সে নাকি তার বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করবে। রবি বলে, দেখো শ্বেতা, আমি তোমাকে খারাপ ভাবছি না, কিন্তু শ্বেতা বলে আমি খারাপ মেয়ে, আর সেই জন্যই তো তোমাকে ছেড়ে দিয়েছি। রবি বলে, এসব ছেড়ে দাও শ্বেতা, এখনো আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। শ্বেতা বলে, প্রথমে গিয়ে না তুমি তোমার চোখের চিকিৎসা করাও, তারপরে এসো, তখন চিন্তা করে দেখবো। আসলে তোমার সাথে বন্ধুত্ব করাটাই ছিল সবচেয়ে বড় ভুল, তোমার মতো ছেলেদের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ ছিল। কথাগুলো শুনে রবি অনেক রেগে যায় আর সে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর কাহিনী আবার বর্তমানে চলে আসে। আমরা রবিকে দেখতে পাই সমস্ত প্রমাণ পুড়িয়ে ফেলছে, এমনকি ফোনটাও। তারপর রবি ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় সেই স্ত্রীলি মহিলাকে এক বান্ডিল টাকা দিয়ে যায়। শুধুমাত্র এই মহিলাই সেদিন রবিকে সে তার ঘরে ঢুকতে দেখেছিল। তারপর রবিকে আমরা দেখতে পাই ট্রেনে করে অনেক দূরে চলে যাচ্ছে। এরপর কেটে যায় 5 বছর। অনু রবিকে বিয়ে করেছে। বর্তমানে অনু প্রেগন্যান্ট। আজ তার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করার কথা। অনু রেডি হয়ে বারান্দায় আসে। রবি তখন বারান্দায় দাঁড়িয়েছিল। অনু জিজ্ঞেস করে, কি ভাবছো? রবি বলে, কিছু না। আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। 5 বছর আগে একদিন রবি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সেই ডাক্তার যিনি তার চোখের অপারেশনের কথা বলেছিল, সে রবিকে দেখতে পেয়ে ছুটে আসে আর জিজ্ঞেস করে, তোমার চোখের কি অবস্থা? রবি জানায় সে টাকা জমা দিয়েছে। তখন ডাক্তার বলে, আমি তো বলেছিলাম দ্বিতীয় একটা ওপিনিয়ন নেওয়ার জন্য। আসলে তোমার চোখ কোনো কিছুতেই ঠিক হবে না, কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারছিলাম না, কারণ হসপিটালের প্রেশার ছিল। কিন্তু এখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আসলে তোমার চোখের রেটিনা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আই ট্রান্সপ্লান্ট করলেও সেটা ঠিক হবে না। রবি বাড়ি ফিরে এসে হাওমাও করে কাঁদতে থাকে। সে টাকার জন্য কিনা করেছে, কিন্তু এত কিছু করার পরেও তার চোখ ঠিক করতে পারল না। এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। রবি এখন পুরোপুরি অন্ধ। অনুর সাহায্য নিয়ে সে বাইরে বেরিয়ে আসে, আর তারা দুজন হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। আইনের হাত থেকে বেঁচে গেলেও রবি কিন্তু তার শাস্তি পেয়ে গিয়েছে। সিনেমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আবারও হাজির হয়ে যাব এইরকম কোনো থ্রিলার মুভির গল্প নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।